দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই আলোচনার তুঙ্গে চিকেন নেক ও সেভেন সিস্টার্স ইস্যু। বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের উত্থান পতনের পেছনে ব্যাপকভাবে ভূমিকা রাখছে সেভেন সিস্টার্সের অখণ্ডতা বা ভাঙনের প্রসঙ্গ। এমন পরিস্থিতিতে ত্রিপুরার দক্ষিণাঞ্চলে তাণ্ডব চালালো বাংলাদেশি ড্রোন। ডিফেন্স.ইনের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য, যেখানে জানানো হয় গেল সোমবার রাজ্যটির সীমান্তবর্তী গ্রাম বাল্লামুখায় ঢুকে পড়ে একটি ড্রোন। গ্রামটির অবস্থান সীমান্তের 300 মিটার ভিতরে। স্থানীয় এক ভারতীয় কৃষক ড্রোনটি দেখার পর পুলিশের কাছে জানান। এরপর থেকে আশপাশের গ্রামে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। খেলাটা অন্য জায়গায়, জিওপলিটিক্যাল একটা খেলা আছে। ইউক্রেনের সাথে 3 বছর লড়াই করেও রাশিয়া জিততেছে, বাট আসলে যেভাবে যুদ্ধটা সহজে জিতে যাবে ভাবছিল, এটা হয়েছে হয় না। এখন সামরিক শক্তিতে বাংলাদেশ অনেক দুর্বল, এটা আমরা জানি। কিন্তু বাংলাদেশের সাথে যে দেশগুলোর এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, লাইক চীন, লাইক পাকিস্তান, এখন যদি যুদ্ধ লাগে কখনো, এখানে এই শক্তিগুলো কানেক্ট হয়ে যাবে, এটা ভারতও বোঝে ভালো করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যাজিকে ধরাশায়ী আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 50টার অধিক রাষ্ট্র এবং সেই 50টির অধিক রাষ্ট্রের 550 জন ডেলিগেটের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন 2025। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করে দলের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়লো, কঠিন চাপে পড়লো। বিএনপি কঠিন বেকায়দায় করেছে। বিএনপি জনরোষে পড়ার একটা পালা। এই জুতা চোর, এই লুটপাটকারী কারা এরা? আজকে শিববাড়ি মোড়ে 3টার সময় একটা জনসমাবেশ ছিল ইসরায়েল ফিলিস্তিনের উদ্দেশ্যের জন্য। সেখানে সবাই শান্তিপূর্ণভাবে সমাবেশ করার পরে সবাই সম্পূর্ণভাবে চলে গেছে। কিন্তু তারপরে হঠাৎ করে 6টা থেকে মিনিমাম 6টা থেকে 6:30টার ভিতরে কিছু দুষ্কৃতকারী মুখ বেঁধে এসে তারা 2 থেকে 300 লুট করার উদ্দেশ্যে আসছিল। তারা আসলেই এই আন্দোলন বা এই ধরনের যেটা চলছে ইসরায়েল ফিলিস্তিন, এটার সাথে কেউ সম্পৃক্ত ছিল না। সম্পূর্ণ মুখ বেঁধে এসে সম্পূর্ণ লুট করার জন্যই তারা এটার উপর আক্রমণ করেছে। ইশরাক সাহেব একজন জনপ্রিয় নেতা ছিলেন। ইশরাক সাহেবের একটা পোস্টের মধ্যে শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে তিনি যে থ্রেট করা একটা পোস্ট দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইঙ্গিত করে, সেই পোস্টে যদি 1 লক্ষ লোক রিঅ্যাক্ট দেয়, তার 99,000 লোকে দিয়েছে হাহা রিঅ্যাক্ট। এটাই হচ্ছে প্রমাণ যে আপনি কি চান আর জনগণ কি চায়, এটা বুঝতে হবে। দেশ পরিচালনায় ডক্টর মোহাম্মদ ইউনূস কি ব্যর্থ নাকি সফল? তিনি কি ধীরে ধীরে ব্যর্থতার দিকে এগোচ্ছেন নাকি সফলতার দিকে যাচ্ছেন? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভারতে চরম আতঙ্ক ছড়ালো বাংলাদেশি ড্রোন। বাংলাদেশি ড্রোন আতঙ্কে ভারতের গ্রামবাসীর ঘুম হারাম। এদিকে রাশিয়া সফরে গিয়ে কঠিন বাজিমাত করল বাংলাদেশের সেনাপ্রধান। ডক্টর ইউনূসের একের পর এক কূটনৈতিক চালে দিশেহারা ভারত। অপরদিকে বিএনপিতে চলছে ব্যাপক শোরগোল। কোন পথে যাচ্ছে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ? ডক্টর ইউনূসই কি 5 বছর দেশ পরিচালনা করবে? ভারত কি শেখ হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের সাথে বন্ধুত্ব করবে? সেনাপ্রধান রাশিয়া গিয়ে বাংলাদেশের জন্য কি সুখবর নিয়ে এলেন? বাংলাদেশি ড্রোন নিয়ে কেন এত আতঙ্কে ভারত? এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মিলবে আমাদের আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই আলোচনার তুঙ্গে চিকেন নেক ও সেভেন সিস্টার্স ইস্যু। বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের উত্থান পতনের পেছনে ব্যাপকভাবে ভূমিকা রাখছে সেভেন সিস্টার্সের অখণ্ডতা বা ভাঙনের প্রসঙ্গ। এমন পরিস্থিতিতে ত্রিপুরার দক্ষিণাঞ্চলে তাণ্ডব চালালো বাংলাদেশি ড্রোন। ডিফেন্স.ইনের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য, যেখানে জানানো হয় গেল সোমবার রাজ্যটির সীমান্তবর্তী গ্রাম বাল্লামুখায় ঢুকে পড়ে একটি ড্রোন। গ্রামটির অবস্থান সীমান্তের 300 মিটার ভিতরে। স্থানীয় এক ভারতীয় কৃষক ড্রোনটি দেখার পর পুলিশের কাছে জানান। এরপর থেকে আশপাশের গ্রামে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বাল্লামুখার বাসিন্দাদের দাবি, বেশ কয়েকদিন ধরে গ্রামটিতে একটি ড্রোন উঠতে দেখা যাচ্ছিল। তাদের ধারণা ছিল বাংলাদেশ থেকে এই ড্রোন ছোড়া হয়েছে, যার মূল লক্ষ্য ভারতের এরিয়াল সার্ভে সম্পন্ন করা। আগের ড্রোনটির সঙ্গে উদ্ধারকৃত ড্রোনটির সম্পর্ক রয়েছে কিনা তা নিশ্চিত নয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় ত্রিপুরা পুলিশের বিশেষ একটি দল। ড্রোনের উৎপত্তি ও উদ্দেশ্য বের করতে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ ও ত্রিপুরা পুলিশের সমন্বয়ে তৈরি করা হয়েছে তদন্ত ইউনিট। বর্তমানে ড্রোনটির কন্টেন্ট ও ফ্লাইট ডেটা খুঁজে বের করার চেষ্টা করছে প্রযুক্তিবিদরা। আওয়ামী লীগ সরকার পতনের পর সীমান্তবর্তী এলাকায় বৃদ্ধি পায় সন্ত্রাসী কার্যক্রম। তাই দেশের নিরাপত্তার স্বার্থে গেল ডিসেম্বর সীমান্তে মোতায়েন করা হয় বাইরাক্তার TB2 আনম্যান্ড এরিয়াল ভেহিকেল। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর 67তম ইন্টেলিজেন্স কোর তুরস্কের তৈরি এই ড্রোন তদারকির দায়িত্বে আছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, উগ্রপন্থী কিছু গোষ্ঠী সীমান্তে শক্তি অর্জন করছে। এই গোষ্ঠীগুলোর সঙ্গে চোরা কারবারিরা বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জ্যেষ্ঠ গোয়েন্দার বরাতে ভারতীয় গণমাধ্যমটি জানায়, হাসিনার পতনের পর সীমান্তবর্তী এলাকায় ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে। রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে অস্থিতিশীলতা। এর সুযোগ যাতে কোনো গোষ্ঠী নিতে না পারে, তাই উচ্চ সতর্কতার জন্য সীমান্তে ড্রোন মোতায়েন করা হয়েছে। তবে শিলিগুড়ি করিডোরে ড্রোন মোতায়েন করা হবে কিনা তা এখনো জানা যায়নি। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে পূর্বাঞ্চলকে জুড়ে রাখে 60 কিলোমিটার দৈর্ঘ্য ও 22 কিলোমিটার প্রশস্ত এই অঞ্চল, যা পরিচিত চিকেন নেক হিসেবে। ভৌগোলিক বিবেচনায় কৌশলগত কারণে অঞ্চলটিতে ড্রোন মোতায়েন করা হলে মোদী সরকারের জন্য দুশ্চিন্তা বাড়বে। ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যাজিকে ধরাশায়ী আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 50টার অধিক রাষ্ট্র এবং সেই 50টির অধিক রাষ্ট্রের 550 জন ডেলিগেটের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন 2025। এই বিনিয়োগ সম্মেলনে ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের বক্তব্য দিয়েছেন এবং এই বিনিয়োগ সম্মেলনটি 4 দিনব্যাপী ঢাকাতে অনুষ্ঠিত হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। ইতিমধ্যে এই সম্মেলন চলমান রয়েছে। আপনারা জানেন, দেশে এই প্রথম এত বড় আয়োজনে, এত বড় সুন্দর পরিবেশে, এত বড় আস্থা নিয়ে, ভালোবাসা নিয়ে এবং বিশ্বস্ততা নিয়ে আমাদের এই আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 50টা রাষ্ট্র, চারটিখানি কোনো বিষয় নয়, যে 50টা রাষ্ট্রের বিভিন্ন বিনিয়োগকারী সংস্থা, ব্যক্তিবর্গ, তারা 550-এর অধিক মানুষ এই জায়গায় অংশগ্রহণ করছে, রেজিস্ট্রেশন করে। এটা আমাদের বাংলাদেশের অর্থনীতির জন্য এক নতুন দিকপাল বলে আমি মনে করি। আপনারা জানেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আহ্বানে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। একদিকে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা নষ্ট, অন্যদিকে নরেন্দ্র মোদীর মাথা নষ্ট, অন্যদিকে শেখ হাসিনা আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গিয়েছে। তাদের মূল সমস্যাটাই ছিল যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পরাস্ত করা যায় কিনা। যেখানে তাকে পরাস্ত করার কথা, যেখানে তাকে দেশ থেকে বিতাড়িত করার কথা, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে 170 অধিক ছোট বড় আন্দোলন এই গত কয়েক মাসে হয়েছে শুধু যমুনার সামনে, সেই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস বীর দর্পে বাংলাদেশের অর্থনীতি চালিকা শক্তি হিসেবে এই দেশকে গঠন করার জন্য দিন রাত নির্লসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা নিশ্চয়ই জানেন, চায়না সফর শেষ করে এসে এক রাত যেতে না যেতেই পরের দিন শুল্ক যে আমেরিকা আমাদের উপরে আরোপ করতে যাচ্ছেন, সেই শুল্কের উদ্দেশ্যে বিশেষ বৈঠকে তিনি মিলিত হয়েছেন, এমার্জেন্সি বৈঠকে, যে সবসময় ভাবছেন কি করে অর্থনীতি সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়। এক কথায় তিনি 24 ঘন্টাই বাংলাদেশের মানুষের মুক্তির জন্য এখন লড়াই করে যাচ্ছেন, সংগ্রাম করে যাচ্ছেন। বাংলাদেশের বিজনেস পলিসিতে যে সামনের দিকে একটি সোনালী ভবিষ্যৎ, স্বর্ণালী যুগ অপেক্ষা করছে এবং দেশের ব্যবসায়িক মানুষরা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে, আস্থা রাখছে, তা এই গত কয়েক মাসেই অনুমেয়। বিভিন্ন প্রান্তে আপনি কথা বলে দেখবেন, সবাই একই কথা বলবে, ইউনূসের উপরে আমাদের আস্থা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা এই ব্যবসা বাণিজ্য রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কামনা করি। আপনারা জানেন যে ঘটনাটি এখন ঘটতে যাচ্ছে, 50টা রাষ্ট্র এবং 550টা প্রতিনিধি এখানে উপস্থিত হয়ে যে বৈঠক করছেন, এই বৈঠকে তাদেরকে আস্থা দেওয়া হচ্ছে যে বাংলাদেশে কেন তিনি বিজনেস করবেন, ওই দেশের মানুষরা আমার দেশে কেন ইনভেস্ট করবে, আমাদের সুযোগ সুবিধা তাদেরকে কি দেওয়া হবে। আপনারা জানেন যে প্রত্যেক ব্যবসায়ী তারা চায় যে কোনো জায়গায় যদি তার ব্যবসা সফল হতে হয়, সবার আগে ওই দেশের নেতৃত্বের প্রতি তার আস্থা থাকতে হয়, যে আমি যেখানে ইনভেস্ট করবো সেখানে আমি নিরাপদ কিনা, আমার টাকাটা রিটার্ন আসবে কিনা, আমি সেখানে সাপোর্ট পাবো কিনা, নিরাপত্তাহীনতায় ভুগতে হবে কিনা। তো আওয়ামী লীগ যে চুরি চারামি করে গিয়েছে, সেই সময় তো বাংলাদেশের যত বিনিয়োগ আসতো সবই পার্সেন্টেজ, মানে টাকা পয়সা লোপাট করা ছাড়া আর কিছুই ছিল না। তো ডক্টর মোহাম্মদ ইউনূস এখন গ্লোবালি এমন একজন ব্যক্তি, যিনি নোবেল লরিয়েট হিসেবে যেমন সম্মানিত, একজন অর্থনীতিবিদ হিসেবে সম্মানিত, একজন একেবারেই মানুষের কাছে গ্রহণযোগ্য সম্মানিত ব্যক্তি, যে মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব থাকলে মানুষের কাছে সম্মানিত হওয়া যায়, তার ঊর্ধ্বেও একজন ব্যক্তি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এটা বাংলাদেশের জন্য যে কত বড় নিয়ামত, সেটা আপনাদেরকে বুঝিয়ে শেষ করা যাবে না। যেমন আপনারা জানেন যে সাম্প্রতিক সময় আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম, যে বাংলাদেশের বিরুদ্ধে এমন কোনো হীন কার্যক্রম নাই যেটা আওয়ামী লীগ করছে না, পার্শ্ববর্তী দেশও করছে না। তারা কিন্তু আমাদেরকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনায় দেশ কিন্তু এখন বিশ্বের কাছে, বিশেষ করে পররাষ্ট্রনীতিতে আমরা এমন সফলতা 53 বছরে কেউ দেখাতে পারে না। প্রত্যেকটি রাষ্ট্রের সাথে আমাদের এখন ভারসাম্য রক্ষা করে সম্পর্ক হচ্ছে, মানে আমরা কারো সাথে কোনো সম্পর্ক করছি না আবেগে, কারোর সাথে কোনো সম্পর্ক নষ্টও করছি না আবেগে, আমরা আমাদের আত্মমর্যাদা, আমাদের চাওয়া পাওয়ার উপর ভিত্তি করেই সম্পর্ক চলমান রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এসে পাকিস্তানের সাথে যেমন সম্পর্ক করছেন, চায়নার সাথে যেমন সম্পর্ক করছেন, ইউরোপ আমেরিকা মিডল ইস্টের সাথে সম্পর্ক করছেন, পার্শ্ববর্তী দেশ দাদাবাবুরাও বাধ্য হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কুর্নিশ করে এসে এখন বসতে বাধ্য হচ্ছেন। এত বড় একটি রমজান গিয়েছে, আপনি অনুভব করেন নাই বিদ্যুতের কোনো ঘাটতি নাই, খাদ্যের কোনো ঘাটতি নাই, 16 বছর যে জুলুম নির্যাতনে ছিলাম তার কোনো অবস্থান নাই। কিঞ্চিত যে সকল প্রবলেম এখনো বাংলাদেশে আছে, সেটা সময়ের অপেক্ষা, এটা সমাধানযোগ্য। এবং কিছু জিনিস আছে যেটা কোনোদিনই সমাধানযোগ্য না, কারণ আমাদের মানুষদেরকে তৈরি করার এক পর্যন্ত সেটা সমাধান করা যাবে না। আমাদের পিপলদেরকে এডুকেটেড করতে হবে, মানুষদেরকে ভালো মন্দ শেখাতে হবে এবং সেটা বাস্তব জীবনে পালন করার মানসিকতা তাদের মাধ্যমে তৈরি করতে হবে। তা আমি যেটা বলতেছিলাম, যে এখন কিন্তু সবাই ঠিক পেয়ে গিয়েছে যে আর কাজ হবে না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দমিয়ে রাখা যাবে না। এবং এই সামিটটা কত বড় উপকার করবে সেটা আমি গতকালকে বিটিভির একটি টক শোতে বলেছিলাম, যে এই সামিট থেকে শুধুমাত্র মানে একটা মিটিং করলাম আর চলে গেলাম সেটা নয়। আজ বাংলাদেশে আমার দেশের কতজনের হাতে কত পরিমাণে টাকা আছে। একটা দেশ কখনো বিদেশি ইনভেস্ট ছাড়া উন্নতি হতে পারে না। এই বাংলাদেশে যত বেশি বিদেশি বাণিজ্য আনা যাবে, টাকা আনা যাবে, ওদের ইনভেস্ট আনা যাবে, তত বেশি মিল কারখানা তৈরি হবে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান তৈরি হবে, আমার দেশের নাগরিকরা সেখানে চাকরি করবে, এক্সপার্টিস তৈরি হবে এবং এরা আবার এখান থেকে শিখে নতুন নতুন আপনার ব্যবসা বাণিজ্য, গার্মেন্টস ফ্যাক্টরি, বিভিন্ন আঙ্গিকে তারা কাজ করবে। আমার দেশে গাড়ি উৎপাদন হবে, আমার দেশে বাড়ি উৎপাদন হবে, আমার দেশে অল্প টাকায় সব পণ্য উৎপাদন হবে, আমার দেশের বিভিন্ন ফ্যাক্টরিতে মানুষ কাজ করবে। এটা এক অপূর্ণ সুযোগ। এই অপূর্ব সুযোগ
এটাকে আমাদের ধরে রাখতে এই সামিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামিটে যেটা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে হয়তো গ্লোবালি পত্রপত্রিকা অনেকে দেখেছে, কিন্তু সরাসরি তিনি যখন আস্থা দিয়ে বলছেন যে আপনারা আসেন, আপনাদের জ্বালানি সাপোর্ট দিব, ইলেকট্রিক্যাল সাপোর্ট দিব, নিরাপত্তা সাপোর্ট দিব, ব্যবসায়িক সকল সুযোগ সুবিধা দেবো, আমাদের লাভ অনেক। ওই দেশ থেকে যখন টাকা ঢুকবে, এই টাকাটা আমার দেশে ডলার হিসেবে যখন ঢুকবে, আমার অর্থনীতির চাকা ঘুরে যাবে। দেখেন, সামান্য আমরা এই যে রেমিটান্স যোদ্ধাদেরকে অনেক সময় ছোট মনে করি, অথচ বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি রেমিটান্স যোদ্ধারা, সিংহভাগ। এই টাকাগুলো শুধু কিচ্ছু না, আপনার টাকা আপনি একটু ব্যাংকিং খাতে বাংলাদেশে পাঠালেই সরকার খুশি হয়ে যায়। এই যে সামান্য উপকারটি আপনি করছেন, সেই উপকারে আজকে বাংলাদেশের অর্থনীতি চলছে, চালিকা হচ্ছে। অর্থাৎ যখন বিদেশি টাকাগুলো আমার দেশে ইনভেস্ট হিসেবে ঢুকবে এবং এই দেশে আমরা ভালো ভালো সব জিনিস তৈরি করতে পারবো, তখন স্বভাবতই আমার দেশের সকল ব্র্যান্ডের জিনিসগুলো আসবে। আমাদেরকে একটু সহনশীল হতে হবে। আমরা কখনোই আমাদের মধ্যে সীমাবদ্ধ রাখলে ব্যবসা বাণিজ্যে সফল হতে পারবো না। পৃথিবীকে উন্মুক্ত করে দিতে হবে আমাদের দেশের জন্য। পৃথিবীর সকল মানুষকে আসার সুযোগ করে দিতে হবে, তাদেরকে উন্মুক্তভাবে ব্যবসার সুযোগ করে দিতে হবে। যে কোনো আন্দোলন সংগ্রাম হলেই যাতে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের উপরে আঘাত না আসে, সে বিষয়টা আমাদের দেশের নাগরিকদেরকে নিশ্চিত করতে হবে। কারণ এন্ড অফ দ্য ডেতে ওই প্রতিষ্ঠানই আপনার রিজিকের ব্যবস্থা করছে, এন্ড অফ দ্য ডেতে ওই প্রতিষ্ঠানই আপনি চাকরি করছেন, এন্ড অফ দ্য ডেতে আমার দেশের রাজনীতি যতই খারাপ ভালো থাকুক, ওই প্রতিষ্ঠানের টাকায় কিন্তু অর্থনীতি ঘুরবে। অতএব এটা আমাদেরকে মাথায় রেখে এগিয়ে যেতে হবে। পরিস্থিতি আস্তে আস্তে বদলে যাচ্ছে। দুর্বল রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ভাবার দিন ভারতের মোটামুটি শেষ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন, কারণ ভারতের একটু জানা দরকার আছে। আমি একটা জিনিস খুবই সহজে আপনাদেরকে বুঝাই। অনেকে মনে করেন যে ভারত চাইলে 4 দিনে বাংলাদেশ দখল করে ফেলতে পারে। আপনার এই ধারণাটা ভুল। রাশিয়া মনে করছিল যে 72 ঘন্টার মধ্যে ইউক্রেন দখল করে ফেলবে, কারণ সামরিক শক্তিতে রাশিয়া এবং ইউক্রেনকে তুলনাই করা যায় না, এটা হচ্ছে বাস্তবতা। ওই প্রেক্ষাপটে বাংলাদেশ এবং ভারতের সামরিক শক্তিতে তুলনা করলে আমাদের বেল নেই, কিন্তু খেলাটা অন্য জায়গায়। জিওপলিটিক্যাল একটা খেলা আছে। ইউক্রেনের সাথে 3 বছর লড়াই করেও রাশিয়া জিততেছে, বাট আসলে যেভাবে যুদ্ধটা সহজে জিতে যাবে ভাবছিল, এটা হয়েছে হয় না। এখন সামরিক শক্তিতে বাংলাদেশ অনেক দুর্বল, এটা আমরা জানি। কিন্তু বাংলাদেশের সাথে যে দেশগুলোর এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, লাইক চীন, লাইক পাকিস্তান, এখন যদি যুদ্ধ লাগে কখনো, এখানে এই শক্তিগুলো কানেক্ট হয়ে যাবে, এটা ভারতও বোঝে ভালো করে। এর পাশাপাশি সে 1971 সাল থেকে বাংলাদেশের নিরবিচ্ছিন্ন বন্ধুত্ব সম্পর্কে রাশিয়ার সাথেও চলছে নতুন আরেক আলোচনা। এই মুহূর্তে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রাশিয়াতে অবস্থান করছেন। আর জানেন সেখানে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশ এবং রাশিয়ার সামরিক কর্মকর্তারা উভয় দেশের মধ্যে সহযোগিতা, নিরাপত্তা, প্রতিরক্ষা খাত, এই সকল বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছেন। উভয় পক্ষই দুই দেশের সেনাবাহিনী এবং জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো জোরদার করার জন্য পারস্পরিক প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আপনার রুশ দূতাবাস ঢাকায় অবস্থিত যারা, তারা এই তথ্য জানিয়ে বলছে, রাশিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী কর্নেল জেনারেল আলেকজান্ডার ফমিনের সঙ্গে মস্কোতে একটি কার্যকর বৈঠক হয়েছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, বৈঠকে উভয় পক্ষই প্রতিরক্ষা খাতকে আরো শক্তিশালী করা, সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেছে। এমনকি আপনার বৈঠকটি উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশেও অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও রাশিয়া থেকে কিছু সামরিক ইকুইপমেন্ট কেনারও আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ করে আপনি দেখেন বাংলাদেশ সামরিক খাতে একটু শক্তিশালী অবস্থার দিকে যাচ্ছে। আমি জানি না এই নিউজটা এখন আমাদের গণমাধ্যমে আসে না, বাট সামহাউ সোর্সেস গুলো কিন্তু বলছে চীন থেকে অত্যাধুনিক প্রযুক্তির 10টি যুদ্ধ বিমান কেনা হয়েছে। কেউ বলছেন 16টা, কেউ বলছেন 20টা, আবার কেউ বলছেন যে রাশিয়া থেকেও অত্যাধুনিক প্রযুক্তির বেশ কিছু সামরিক ইকুইপমেন্ট ক্রয়ের আলোচনা চলছে। এর আগে বাংলাদেশের সামরিক খাতে অধিকাংশ যে ইকুইপমেন্ট গুলো ছিল ভারতের, বাট 5ই আগস্টের পর আমাদের বর্তমান সরকার পাকিস্তান থেকে পারচেজ করছেন, চীন থেকে করছেন, রাশিয়া থেকে করছেন, আমেরিকা থেকেও কিছু ক্রয়ের আলোচনা চলতেছে। কারণ কয়েকদিন আগে আমাদের সেনাপ্রধানের সাথে মার্কিন যে প্যাসিফিক কমান্ডার আছেন আমাদের এই সাইডে, তিনি কিন্তু আসছিলেন এবং সেখানেও কিছু আলোচনা হয়েছে। এমনকি যুদ্ধ জাহাজ কেনারও আমি যতটুকু শুনছি আলোচনা আছে। তো সবকিছু মিলাইয়া বাংলাদেশকে এখন আর আন্ডার এস্টিমেট করা লাভ নাই। ভারতের সাথে বন্ধুত্ব আছে, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস থাকুক, কিন্তু ভারতের মন্ত্রীরা যেভাবে চট্টগ্রাম দখল করার কথা বলে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হাত দেওয়ার কথা বলে, তাদের জেনে নেওয়া উচিত বিষয়টা এত সোজা না বাতি যায়। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করে দলের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়লো, কঠিন চাপে পড়লো। বিএনপি কঠিন বেকায়দায় পড়েছে। বিএনপি জনরোষে পড়ার একটা পালা। দর্শক, জনগণ এই যে দেখেন বাংলাদেশে ইনভেস্টমেন্ট সামিট হচ্ছে এবং বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে ওয়ার্ল্ড ইনভেস্টররা হুমড়ি খেয়ে পড়েছে, এবং যেই সময় প্রফেসর ইউনূস চমকপ্রদ অনেক থিওরি দিয়ে বিশ্বকে চমকে দিচ্ছেন, সবার দৃষ্টি আকর্ষণ করছেন। আশিক চৌধুরী বিডার চেয়ারম্যান, তার অসাধারণ প্রেজেন্টেশনে যেখানে সমগ্র জাতি ইমপ্রেসড, সবাই বলছে যে ডক্টর ইউনূস কি, তার টিম কতটা স্মার্ট। এই আশিক চৌধুরীর মতো এরকম কোন স্মার্ট প্রেজেন্টার মন্ত্রী বা প্রতিমন্ত্রীর মর্যাদায় বাংলাদেশ অতীতে পেয়েছে? সবাই যখন ডক্টর ইউনূসের প্রশংসা করছেন, প্রশংসায় ভাসছে ডক্টর ইউনূস, এই সময়ে বিএনপি প্রফেসর ইউনূসের পদত্যাগ চেয়ে ভালো বেকায়দা করেছে। এর মধ্যে আমরা আবার খবর পাচ্ছি যে না, বিএনপি পিছু হতে শুরু করেছে। বিএনপি অস্বীকার করা শুরু করছে এবং তারা জানিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে, না আমরা উই আর অন বিহাফ অফ প্রফেসর ইউনূস, আমরা পদত্যাগ চাই না। ভালো বেকায়দা করেছে এবং পদত্যাগ তো চেয়েছেন, এবং এই পদত্যাগ তিনি চেয়েছেন, তিনি এর আগে যথেষ্ট উল্টাপাল্টা কথা বলেছে। ডক্টর ইউনূসকে অপমান অপদস্থ করেছে, তাকে কিছু বলেছেন এই দুদুর বিরুদ্ধে। এছাড়া এই যে আরেক বাটপার বিএনপি ফজলুর রহমান ফজু পাগলা, এই ফজু পাগলা প্রফেসর ইউনূসকে অসম্মান করে যে কথাবার্তা বলেছে, তাকে কিছু বলেছেন আপনারা? বলেন নাই। তো দর্শক, এই পরিস্থিতিতে বিএনপির গুরুত্বপূর্ণ একটা বক্তব্য, এটা বিএনপির যে পিছু হটা তার একটা গুরুত্বপূর্ণ আলামত। পিছু হটবে, এই বিএনপি থাকবে না, আমি বলছি বিএনপি থাকবে, আমরা বিএনপি রাখবো, কিন্তু নতুন প্রজন্মের খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের আদর্শের বিএনপি, ভারতের এই বিএনপি থাকবে না। মির্জা ফখরুল সালাউদ্দিন আহমেদের বিএনপি থাকবে না। বিএনপি হবে জিয়াউর রহমান আদর্শের, বেগম খালেদা জিয়ার আদর্শের, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আদর্শের। ডিসেম্বরের আগে সংসদ নির্বাচনের রোডম্যাপ চাওয়া হবে সালাউদ্দিন। অনেকে বলছেন যে সালাউদ্দিন আহমেদের শরীরে
ভারতের কোনো ডিভাইস দেওয়া আছে, মহাসচিব বানানোর আগে যেন সেটা টেস্ট করা হয়, তার হোল বডি যেন চেক আপ করা হয়, তার শরীরের মধ্যে কোনো ডিভাইস আছে কিনা। এসালম গ্রুপের টাকায় লালিত পালিত হয়ে ভারত সরকারের সহায়তায় একেবারে হায়ার স্ট্যান্ডার্ডে লাইফ লিড করে এখন বাংলাদেশে এসে ভারতের সুরে কথা বলছে। তো দর্শক, বিএনপির এতদিন দাবি ছিল এই যে ভাষণে বা যে বক্তব্যে দুদু প্রফেসর ইউনূসের পদত্যাগ চেয়েছেন, সেখানেও কিন্তু তিনি বলেছেন 2025 সালের মধ্যে আমরা নির্বাচন আদায় করে ছাড়বো। এর মানে কি নির্বাচন 2025 সালের ডিসেম্বরে দিতে হবে, এটা বিএনপির ফাইনাল কথা। এই তো এতদিন তো এটাই বলেছে, কিন্তু এখানে সালাউদ্দিন বলছে ডিসেম্বরের আগে সংসদ নির্বাচন রোডম্যাপ চাওয়া হবে। ডিসেম্বরের আগে রোডম্যাপ চাওয়া হবে, এই কথার অর্থ কি জানেন? এই কথার অর্থ হচ্ছে ডিসেম্বরে নির্বাচন হবে না, এটা তারাও জানে কিছু ঘটা। কারণ আপনি যদি ডিসেম্বরে নির্বাচন চান, তাহলে রোডম্যাপ তো আপনার চাইতে হবে এখনই। ডিসেম্বর নির্বাচন হলে আপনি চিন্তা করেন শিডিউল ডিক্লেয়ার করতে হবে কিন্তু অগাস্ট সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে, সেপ্টেম্বরের শেষের দিকে শিডিউল ডিক্লেয়ার করতে হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হলে। আর আরো নানান বিষয় জড়িত আছে। অতএব দর্শক, ডিসেম্বরের আগে রোডম্যাপ চাইবে, তাহলে ডিসেম্বরের আগে যদি রোডম্যাপ চাই, তাহলে সেই রোডম্যাপ যে সামনের বছর জুনে যে ঠেকবে, এটা বিএনপি ধরে নিয়েছে। অতএব উপরে যেটা দেখছেন যে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন যাবে, বিএনপি নিজেরাও বিশ্বাস করে না যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, এটা ফাঁকা বলি। চলতি বছর ডিসেম্বর আগে নির্বাচনের দাবি যদি এখানে বলতো যে এই জুনের আগে বা মে মাসের মধ্যে রোডম্যাপ চাওয়া হবে, তাহলে আমরা বুঝতাম যে না, বিএনপি একটু বিশ্বাস আছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে। সালাউদ্দিন আহমেদ, আমরা প্রধান উপদেষ্টা শুনেছি আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন রোডম্যাপ চাইবো, যাতে উনি ক্লিয়ারলি স্পষ্ট জাতির সামনে এই যে সামনে একটা বৈঠক আছে 16 তারিখ, সেখানে রোডম্যাপ চাইবেন। এখন বিএনপির ওই রোডম্যাপ চাওয়া ওটা কথার কথা, কিন্তু সিরিয়াসলি রোডম্যাপ চাইবেন ওটা ডিসেম্বর আগে। এখন বৈঠক করবেন, বলবেন যে স্যার একটা রোডম্যাপ দিয়েন। এর মানে বিএনপি টোন সবচেয়ে বড় কথা, পদত্যাগ চাওয়ার পরে অনেকে ফেসবুক করে দেওয়া শুরু করেছে না আমরা এটা দলীয় অবস্থান নয়, কিছু ঘটা কিন্তু শুরু করেছে। বিএনপি থেকে সদস্য আমরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ করার সময় চেয়েছি, উনি সময় দিবেন। অনুষ্ঠান সাক্ষাতের পরে আমরা এই বিষয়ে কথা বলবো। সালাউদ্দিন আহমেদ বিভিন্ন মিডিয়া আমরা খেয়াল করেছি, একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট লেখালেখি হচ্ছে বিএনপি কি ধর্মনিরপেক্ষতা ফেরত গেল। এটা আমরা আগে বলেছি যে বিএনপি ধর্মনিরপেক্ষতা ফেরত গেছে, এখন ভংসন ব্যাখ্যা দিয়ে কোনো লাভ নেই। বিএনপি বহুত্ববাদের জায়গায় নেগেটিভ চিহ্ন দিয়েছে যে আমরা বহুত্ববাদ চাই না। তাহলে কি চাই? ধর্মনিরপেক্ষতার জায়গায় তো বহুত্ববাদ কেন চান না? বহুত্ববাদ না চাও মানে ধর্মনিরপেক্ষতা চান। আচ্ছা, তাহলে কি চান? এই জায়গাটা সর্বশক্তিমান আল্লাহর উপর কোনো আত্মবিশ্বাস, বর্তমান ব্যাখ্যানো যেটা না, সেটা তো আপনারা চাইবেন না। সেই রাজনীতি করলে আপনাদের ভারতের দালালি থাকে না। তাহলে আপনি ইনিয়ে যাই বলেন, বিএনপি সেকুলারিজমের পক্ষে অবস্থান নিয়েছে, তারা এখন সেকুলার দল হয়ে গিয়েছে। দর্শক, চারদিকে বিএনপি শুধু ধরা খাচ্ছে, পিছু হচ্ছে, আত্মবিশ্বাস কমে যাচ্ছে, মির্জা আব্বাস জয়বাংলা হয়ে যাচ্ছে, তার দুর্নীতি একের পর এক বের হচ্ছে। পিনাকি ভট্টাচার্য যা বের করেছেন, এখন আবার আরো বের হচ্ছে। কোন জায়গায় মুগ্ধ হসপিটাল থেকে শুরু করে কোন বাজার, কোন কলোনি মির্জা আব্বাসের চাঁদা তুলে সব সামনে আসছে। ইশরাক সাহেব একজন জনপ্রিয় নেতা ছিলেন। ইশরাক সাহেবের একটা পোস্টের মধ্যে শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে তিনি যে সিলেক্ট করা একটা পোস্ট দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইঙ্গিত করে, সেই পোস্টে যদি 1 লক্ষ লোক রিঅ্যাক্ট দেয়, তার 99,000 লোকে দিয়েছে সারা রিঅ্যাক্ট। এটাই হচ্ছে প্রমাণ যে আপনি কি চান আর জনগণ কি চায় এটা বুঝতে হবে। ক্লিন ইমেজের নোটিশ বের করে যারা ক্লিন না তাদের টাইমলাইন ভরে গেছে, আমি ক্লিন ইমেজ, আমাকে নমিনেশন দেবে। তার মানে ক্লিন ইমেজের নমিনেশন নিশ্চিত হওয়ার জন্য এখন আসলে যে কারা ক্লিন ইমেজ, হোয়াট ইজ তাদের কোয়ালিটি, কি মানদণ্ডের ভিত্তিতে আপনি ক্লিন ইমেজ খুঁজবেন, সেটা এখন বিএনপিকে আবার খুঁজতে হবে। বাংলাদেশের একজন কুমড়া বিক্রেতা, একজন ছাগলের গোশত বিক্রেতা, একজন রাস্তার মুচি, একজন সাধারণ নাগরিক রিকশাওয়ালা যদি ভোটের জন্য মানুষের কাছে ভোট চাইতে পারে, পছন্দ প্রার্থীর পক্ষে কথা বলতে পারে, আপনি বিএনপির নাম বিক্রি করে আপনি কে যে দেশে আলেমদেরকে ব্র্যাকেটের ভিতরে দিচ্ছেন যে ওই লোক ভোট চাইতে পারবে না? যারা 2018 সালের পরে বিএনপির বিরুদ্ধে ভিডিও করেছে, শেখ খালেদা জিয়ার বিরুদ্ধে ভিডিও করেছে, তারা এখন হচ্ছে আপনার এই কি বলে মানে বিএনপির খুব কাছের মানুষ। যারা শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছে তারা এখন বিএনপির খুব কাছের মানুষ, তারা এখন আপনার গাইডলাইন দেয়, তারা এখন আপনাকে প্রস্তাবনা দেয়, তারা এখন পোস্ট করে। একটা পোস্টের মধ্যে 99.99% গালিগালাজ দেয় মানুষ, তারপরেও তাদেরকে আপনি ওন করেন। আপনার এখান থেকেই প্রমাণ হয় যে আসলে আপনার পথ কোন দিকে যাচ্ছে। বিএনপির কিছু মানুষ তৈরি হচ্ছে, আমি জানি না তাদের সাথে তারেক রহমান সাহেবের কি সম্পর্ক আছে, কিংবা তাদেরকে তারেক রহমান সাহেব আদৌ কোনো নির্দেশনা দিয়েছেন কিনা। একজন আছে আপনার এই যে কি বলে আপনার এই ফজলুর রহমান পটল সাহেব, তিনি দিন রাত 24 ঘন্টা বাংলাদেশের জাতীয় দিন রাত বৈষম্য তৈরি করার বক্তব্য দিচ্ছে, সারাক্ষণ ছাত্রদের সাথে, জামাতের সাথে, ইসলামপন্থীদের সাথে কতক্ষণ তার এটা হয় না ওটা হয় না, আবার এই একই লোকই কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বানিয়ে দিচ্ছে শেখ মুজিবকে। অথচ আমরা গত 16 বছর পর্যন্ত স্বাধীনতার ঘোষক হিসাবে আমি টকশোতে যতগুলো আপনার কাছে এসেছি, আর যেটা আমি ইতিহাস থেকে জেনেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এখন এই যে লোকগুলো যারা আওয়ামী লীগের লোক, ছাত্রলীগের লোক, তিনি এসে আবার বলছেন আলেম ওলামা হেলিকপ্টারে চলে, ইসলামপন্থীরা এত কিছু চলে, এদেশে নাকি ব্যান্ড হয় না, বায়ানিত হয় না, সিনেমা হয় না, গান হয় না, কে বলছে ওনাকে এই সব উদ্ভট কথা? বাংলাদেশে সবই হয়, কিন্তু এই আলেমদের উত্থানটাকে যার পছন্দ হয় না, সেটা নিশ্চয়ই বিএনপির একজন পরিচয়ধারী ব্যক্তি বললে সেটা বিএনপির জন্য কল্যাণ নয়, যেটা তিনি করছেন। আপনি দেখেন গত 2 দিন আগে আপনার বিএনপির 2 জন নেতা বক্তব্য রাখলেন, একজন পাপিয়া আর একজন হচ্ছে পাপিয়ার হাজবেন্ড, সম্ভবত কি বলে এই যে চাঁপাইনবাবগঞ্জের এমপি। তো এই যে চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি, হ্যাঁ কি জানি সামনে বলছিলেন হারুন সাহেব পাপিয়া, তারা সেখানে বক্তব্য দিয়ে স্পষ্ট আলেম ওলামার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আপনার জামাতের সাথে প্রবলেম আছে, ডানপন্থী অন্য দল শুধু আমার প্রতিদ্বন্দ্বী, প্রবলেম থাকতেই পারে, আপনি অন্যভাবে ডিবেট করেন, কিন্তু ডিবেট করতে গিয়ে সেখানে বলছে যে মসজিদের ইমাম, মসজিদের কারি কিংবা ওয়াইজেন কিংবা কোনো আলেম কারো পক্ষে ভোট চাইতে পারবে না। ওয়াই? আপনি কেন ডিসক্রিমিনেশন করছেন? বাংলাদেশের একজন কুমড়া বিক্রেতা, একজন ছাগলের গোশত বিক্রেতা, একজন রাস্তার মুচি, একজন সাধারণ নাগরিক রিকশাওয়ালা যদি ভোটের জন্য মানুষের কাছে ভোট চাইতে পারে, পছন্দ প্রার্থীর পক্ষে কথা বলতে পারে, আপনি বিএনপির নাম বিক্রি করে আপনি কে যে দেশে আলেমদেরকে ব্র্যাকেটের ভিতরে দিচ্ছেন যে ওই লোক ভোট চাইতে পারবে না, ওই লোক ভোট চাইলে আমার সমস্যা? মূল সমস্যাটা হচ্ছে এই লোকগুলো আসলে কোনোদিন এমপি হইতে পারতো না। লোকগুলো এমপি হয়েছে ডানপন্থী কিছু মানুষের সাথে জোট করার কারণে, ওই লোকগুলো ওই আসনে এমপি হয়েছে। যখন দেখেছে এইবার জোট না হতে পারে, তখন তারা এখন যে কোনো মূল্যে বিএনপি কেউ ডুবাবে, নিজেও ডুবছে, এইটা নিশ্চিত হয়ে তারা এখন খামাখায় আমাদের এই দেশের ডানপন্থী মানুষদের সাথে একটা বিষয় তৈরি করছে। আমি চাই বিএনপি তার 31 দফা নিয়ে আন্দোলন করবে, জামাত তার 40 দফা নিয়ে বর্ণনা
পরিচালনা করবে, ছাত্ররা তাদের ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনা নিয়ে আন্দোলন করবে, জনগণ ভোট দেবে, যাকে খুশি তাকে দেবে, তারপরে নির্বাচন হবে। আপনি তো সৎ পন্থায় মার্কেটিং করার যথেষ্ট পলিসি আছে। যেই দলের একজন নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যেই দলের একজন নেত্রী হচ্ছে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, যার জীবনে কোনো আসনে নির্বাচনে ঠকে নাই, যেই নেত্রী বাংলাদেশের এখন পর্যন্ত মানদণ্ডে ঐক্যের প্রতীক, জনতার প্রতীক, যে কোনো ব্যক্তিকে তিনি রাখলে তার সামনে উপস্থিত হতে রাজি, সেই ব্যক্তির ইমেজ থাকা সত্ত্বেও এই দলটাকে তো এইসব ভাড়াটিয়া এমপি, সাবেক কিছু দালাল, আওয়ামী লীগের দালালদেরকে এনে চালাতে হবে না। এটাই আমার দুঃখের জায়গা যে এই দলটার আজকের এই দালালদের হাতে আবার পড়ে গিয়েছে কিনা, এবং এটার খেসারত বিএনপিকে অবশ্যই দিতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এই দল কোনোদিনই ধর্ম বিরোধী কিংবা ইসলাম বিরোধী কিংবা ধর্মীয় মূল্যবোধ বিরোধী চিন্তা চেতনা লালন করে কোনোদিন ক্ষমতা আসতে পারবে না। কারণ হচ্ছে এই দলটা প্রতিষ্ঠিত হয়েছে শেখ মুজিবের সকল অত্যাচার, জুলুম, নির্যাতন, স্টিমরোলার এবং এদেশের ডানপন্থী মানুষের উপরে যে জুলুম করেছে, আওয়ামী লীগের বিপরীতে এই দলের জন্ম হয়েছে। অতএব আওয়ামী ক্যারেক্টার যদি এই দলের মধ্যে প্রতিষ্ঠিত হয় তাহলে এই দল কোনোদিন টিকবে না। এখন দেখেন অনলাইনে অনেকে অ্যাক্টিভিজম করে, সেখানে তারা এখন এমন অবস্থা, যারা 2018 সালের পরে বিএনপির বিরুদ্ধে ভিডিও করেছে, শেখ খালেদা জিয়ার বিরুদ্ধে ভিডিও করেছে, তারা এখন হচ্ছে আপনার এই কি বলে মানে বিএনপির খুব কাছের মানুষ, যারা শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছে তারা এখন বিএনপির খুব কাছের মানুষ, তারা এখন আপনার গাইডলাইন দেয়, তারা এখন আপনাকে প্রস্তাবনা দেয়, তারা এখন পোস্ট করে, একটা পোস্টের মধ্যে 99.99% গালিগালাজ দেয় মানুষ। তারপরেও তাদেরকে আপনি ওন করেন। আপনার এখান থেকে প্রমাণ হয় যে আসলে আপনার পথ কোন দিকে যাচ্ছে। বাংলাদেশের নাগরিকদের পালস বুঝে রাজনীতি করতে হবে, এবং আমি বিএনপিকে ধন্যবাদ জানাই যে তারা বলেছে বিভিন্ন জায়গায় ক্লিন ইমেজের লোকদের খুঁজবে। আমি এই নোটিশের পরে দেখলাম ক্লিন ইমেজের নোটিশ বের করে যারা ক্লিন না তাদের টাইমলাইন ভরে গেছে, আমি ক্লিন ইমেজ, আমাকে নমিনেশন দেবে। তার মানে ক্লিন ইমেজের নমিনেশন নিশ্চিত হওয়ার জন্য এখন আসলে যে কারা ক্লিন ইমেজ, হোয়াট ইজ তাদের কোয়ালিটি, কি মানদণ্ডের ভিত্তিতে আপনি ক্লিন ইমেজ খুঁজবেন, সেটা এখন বিএনপিকে আবার খুঁজতে হবে। এদিকে এই সরকার থাকলে আপনাদের কি সমস্যা? উত্তরে যা বললেন বিএনপি নেত্রী। সাম্প্রতিককালে অন্তর্বর্তী সরকারের স্থায়িত্বকাল নিয়ে যে বাকবিতণ্ডা চলছে তা নিয়ে খোলামেলা আলোচনায় অংশগ্রহণ করেছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য নীলিফার চৌধুরী মনি। সেখানে তিনি বর্তমান সরকারের কার্যক্রমের প্রশংসা করার পাশাপাশি কিছু ত্রুটির দিকেও ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, আমরা তো বলিনি এই সরকার নিয়ে সমস্যা, আমরা বলেছি ইলেকশন দেওয়ার জন্য। এটা যে সরকার ছিল তাদের কাছে আমাদের প্রথম চা ছিল, গণতন্ত্র তো তারা ধ্বংস করেছে, ভোটটাকে নিশ্চিহ্ন করে দিয়েছে। এই জায়গা থেকেই আমরা বলেছি যে যদি তত্ত্বাবধায়ক সরকার আসতো তাহলে তো 3 মাসে নির্বাচন হতো। যেহেতু এটি অন্তর্বর্তীকালীন সরকার তাই তারা একটু সময় নিবে। দেশের অবস্থা খারাপ ছিল, আমরা কিছুই অস্বীকার করি না, যার যেখানে ধন্যবাদ পাওয়ার যোগ্য আমরা কোনোটাই কাউকে দিতে কমতি করিনি। তিনি আরো বলেন, 1.5 বছর কি একটি দেশে নির্বাচনের জন্য যথেষ্ট নয়? এই যে এটা তো আপনাদের আগের সরকারের মতোই হয়ে গেল না, যে কম গণতন্ত্র বেশি উন্নয়ন। আপনার উন্নয়নের কি দেখেছি আমরা? এই সামিট কিন্তু প্রথম না, প্রত্যেক বছর বছর যে সরকারি থাকতো সামিট হতো। নীলুফার চৌধুরী মনি আরো বলেন, প্রধান উপদেষ্টা মিয়ানমারে কয়েকদিন আগে রমজানের মতো বিশাল আয়োজন করলেন জাতিসংঘ নিয়ে এসে, তখন আপনি বললেন লক্ষাধিক লোককে আপনি ফেরত পাঠাতে পারবেন। এখন আপনার পররাষ্ট্র উপদেষ্টা বলছেন এই মুহূর্তে একটাও সম্ভব না। এটা তো আমরা সবাই জানি, আপনিও জানেন। তাহলে এটা কি বিগত সরকারের মতোই হয়ে যাচ্ছে না? ঈদের সময় অপরাধ কম হয়েছে আমি অস্বীকার করছি না, কিন্তু 11 দিনের ছুটি এর আগে মানুষ কয়বার পেয়েছে? মানুষ আস্তে ধীরে যেতে পেরেছে।